আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ 2024 এবং 25 সকলকে আজকের বাংলা দ্বিতীয় পত্রের আমাদের ব্যাকরণিক যে আইটেমগুলো রয়েছে তার মধ্যে সমাসের বিপরীতে উপসর্গ এবং বাক্য রূপান্তরের বিপরীতে যে বর্ণনামূলক প্রশ্ন আসবে এই ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসের মাধ্যমে আপনারা 10 নাম্বার নিশ্চিত করতে পারবেন ইনশাআল্লাহ। তো সবাই আমরা ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যাই এবং সবাই ক্লাসটি শেয়ার করে দিই। সবাই ঠিকভাবে দেখতে পাচ্ছেন? ওকে, তো মনে থাকবে, আপনাদের মনে রাখতে হবে এখানে আপনার উপসর্গ থেকে প্রশ্ন আসবে একটি, আর আরেকটা গ্রামার আইটেম করাবো, সেটা হচ্ছে আমাদের যে বাক্য নিয়ে। বাক্য বাক্য এই সংক্রান্ত প্রশ্ন থাকবে একটি। অনেকেই বলেন স্যার সমাস পারি না, সমাস কঠিন লাগে। অনেকের কাছে বাক্য রূপান্তর কঠিন মনে হয়, যে সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তর, তারপরে ইতিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তর, তারপরে হচ্ছে অনুজ্ঞা বাক্যে রূপান্তর, তারপরে হচ্ছে আবেগসূচক বাক্যের রূপান্তর, প্রশ্নসূচক বাক্যের রূপান্তর, তারপরে হচ্ছে যে বর্ণনামূলক বাক্যে রূপান্তর করা। এগুলো অনেকের কাছেই কঠিন মনে হয়। সেই সকল দিক বিবেচনায় তারা যদি আজকের ক্লাসটি করতে পারেন, পরীক্ষায় ইনশাল্লাহ লিখে আসতে পারবেন, কমন পাবেন। ঠিক আছে? যেমন উপসর্গ থেকে দুইটা প্রশ্ন হয়, যে উপসর্গ কাকে বলে, কত প্রকার ও কি কি। এইটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর আরেকটা হচ্ছে উপসর্গের প্রয়োজনীয়তা কি, এটা আসে, এবছর আসছিল ঢাকা বোর্ডে। আর বেশিরভাগ আসে উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থ দ্যোতকতা রয়েছে, এটা পরীক্ষায় বেশি আসে। ঠিক আছে? আর বাক্য নিয়ে প্রশ্ন আসে কি কি, যে বাক্য নিয়ে প্রশ্ন আসতে পারে আপনার যে গঠন অনুসারে প্রকারভেদ। গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ। তারপরে প্রশ্ন আসতে পারে অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ। অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ। আর আরেকটা আসতে পারে সার্থক বাক্যের গুণ। সার্থক বাক্যের গুণ, এই প্রশ্নগুলো আসতে পারে। আর এখানে আসতে পারে যে উপসর্গের প্রকারভেদ। উপসর্গের প্রকারভেদ, যে তিন ধরনের উপসর্গ রয়েছে। একটা হচ্ছে আমাদের খাঁটি বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, আর আরেকটা হচ্ছে বিদেশি উপসর্গ। এরপরে অর্থবাচকতা নেই, অর্থবাচকতা নেই, দ্যোতকতা রয়েছে, অর্থ দ্যোতকতা আছে। তো মোটামুটি উপসর্গ থেকে এই দুইটা প্রশ্ন পড়লে উপসর্গ থেকে কমন পাওয়া যাবে। আর বাক্য রিলেটেড এই তিনটা প্রশ্ন পড়লে এখান থেকে আপনি কমন পাবেন 5 নাম্বার। এখানে আসবে 5 নাম্বার, এখানে আসবে 5 নাম্বার। এই অংশটা সমাসের বিপরীতে থাকবে। আবারও বলছি, এই উপসর্গের অংশটা সমাসের বিপরীতে থাকে। আর এই যে বাক্য, এটা হচ্ছে বাক্য রূপান্তর যে থাকবে তার বিপরীতে থাকে। সরল, জটিল, যৌগিক, ইতিবাচক, নেতিবাচক, তারপরে হচ্ছে যে বিবৃতিমূলক, অনুজ্ঞা সূচক, তারপরে হচ্ছে আবেগ সূচক, সন্দেহাত্মক, কার্যকারণাত্মক। এই যে বাক্যের প্রকারভেদগুলো রয়েছে, আমরা যে ইংরেজিতে পড়ছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ওই গ্রামার আইটেমটার বিপরীতে মানে অল্টারনেটিভে
এই প্রশ্ন থাকবে, এই 3টা প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। তো চলুন কথা না বলে আমরা পড়াশোনায় শুরু করি। ঠিক আছে, ডিরেক্ট পড়াশোনা শুরু করি। ওকে, শিখে রাখুন, যার যেটা ভালো লাগে সেটা অ্যান্সার করবেন। শিখে রাখুন, কোনো দোষ নেই। আচ্ছা, আমরা আগে শুরু করব উপসর্গ। প্রথমত, উপসর্গটা কাকে বলে? উপসর্গ উপসর্গ নিয়ে যে প্রশ্নটা আসে, হ্যাঁ, দেখেন উপসর্গ কাকে বলে, কত প্রকার ও কি কি, সেটা আপনাদের ভালোভাবে খেয়াল করার আগে দেখেন যে যেসব অব্যয়সূচক শব্দাংশ স্বাধীন শব্দ বা ধাতুর পূর্বে বসে সেই শব্দের অর্থের পরিবর্তন ঘটায়, নতুন পদের সৃষ্টি করে, তাকে উপসর্গ বলে। খুব সংক্ষেপে সহজভাবে উপসর্গের সংজ্ঞাটা দিয়েছি। মানে উপসর্গ হচ্ছে বর্ণ বা বর্ণের সমষ্টি। ঠিক আছে, যেগুলো অব্যয়সূচক বর্ণ, এগুলো হচ্ছে অব্যয়সূচক শব্দাংশ, আর স্বাধীন শব্দের পূর্বে বসে সেই শব্দের অর্থের পরিবর্তন ঘটায়, নতুন শব্দের সৃষ্টি করে। উপসর্গ কি? আবার এটার সংজ্ঞা আরেকভাবে দেওয়া যায় একটু ঘুরিয়ে, যে যেসব অব্যয়সূচক শব্দাংশ বা শব্দাংশ শব্দ বা শব্দাংশ শব্দ বা শব্দাংশ স্বাধীন শব্দের বা ধাতুর পূর্বে বসে সেই শব্দ বা ধাতুর অর্থের পরিবর্তন ঘটায় বা নানা পদ সৃষ্টি করে, তাকে উপসর্গ বলে। একই কথা। তো এই যে উপসর্গের দুটো সংজ্ঞা দিলাম, আপনি যেই সংজ্ঞা দেন একই রকম, কোনো সমস্যা নেই। তার মানে এটা হচ্ছে অব্যয়সূচক শব্দাংশ, অব্যয়সূচক শব্দাংশ, এবং এটা স্বাধীন শব্দের পূর্বে বসে। কিসের? স্বাধীন শব্দের পূর্বে বসে, পূর্বে বসে অর্থের পরিবর্তন ঘটায়, নতুন পদের সৃষ্টি করে। অর্থের পরিবর্তন ঘটায়, নতুন পদের সৃষ্টি করে, তাকে আমরা উপসর্গ বলবো। একটা এক্সাম্পল দেখাই, চলেন। যেমন প্রোব, এর কোনো অর্থ নাই, তার সাথে আপনি হার যুক্ত করলে হয় প্রহার। আবার ভাত, এর কোনো অর্থ নাই, ভাতের অর্থ আছে কিন্তু প্রো এর কোনো অর্থ নাই। ভাত এটা খাবারের জিনিস, কিন্তু এটা যদি আমরা একটা এই প্রযুক্ত করে দেই, প্রভাত। এই যে অব্যয়সূচক শব্দাংশ, আবার অনা যোগ বাদ, অনাবাদ। অব্যয়সূচক শব্দাংশ, এই যে এগুলো হচ্ছে আমাদের অব্যয়সূচক শব্দাংশ, স্বাধীন শব্দের পূর্বে বসে হার, ভাত, বাদ অর্থের পরিবর্তন ঘটায়। যেমন প্রহারটাকে, হারটা পরিবর্তন করে প্রহার হয়ে গেছে, ভাত পরিবর্তন করে প্রভাত হয়ে গেছে, আবাদ পরিবর্তন করে অনা হয়ে গেছে, অনাবাদ। বিপরীত অর্থ প্রকাশ করতেছে, অর্থের পরিবর্তন ঘটায়, নতুন পদের সৃষ্টি করে, তাকে আমরা উপসর্গ বলি। উপসর্গ কয় প্রকার? উপসর্গ 3 প্রকার, মুখস্থ রাখতে হবে এটা। উপসর্গ কাকে বলে, কত প্রকার ও কি কি? উপসর্গ হচ্ছে 3 প্রকার। 1 নম্বর হচ্ছে
খাঁটি বাংলা উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ একটা হচ্ছে সংস্কৃত উপসর্গ বা তৎসম উপসর্গ, আরেকটা হচ্ছে বিদেশি বিদেশি উপসর্গ। এই তিনটা কি কি উপসর্গ? খাঁটি বাংলা উপসর্গ, তারপরে হচ্ছে তৎসম উপসর্গ, আর একটা হচ্ছে বিদেশি তৎসম বা সংস্কৃত বা তৎসম, আরেকটা হচ্ছে বিদেশি। মুখস্থ করেন। উপসর্গ তিন প্রকার, উপসর্গ তিন প্রকার, খাঁটি বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ বা সংস্কৃত উপসর্গ, আরেকটা হচ্ছে বিদেশি উপসর্গ। এই তিনটা হচ্ছে উপসর্গ কাকে বলে, কত প্রকার ও কি কি। এরপরে আপনাকে এই খাঁটি বাংলা উপসর্গ কাকে বলে, সংস্কৃত উপসর্গ কাকে বলে, বিদেশি উপসর্গ কাকে বলে, এই সম্পর্কে জানতে হবে এবং লিখতে হবে। তাহলেই 5-এ 5 পাওয়া সম্ভব যদি এই প্রশ্নটা আসে। যেমন আমরা বলতে পারি খাঁটি বাংলা উপসর্গ কাকে বলে, বা খাঁটি বাংলা উপসর্গ মোট 21টি। আপনি যদি সবগুলো পারেন লিখবেন, না পারলে অন্তত 5-6টা লিখে দিবেন। যে অ, অগা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উনো, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। এই যে খাঁটি বাংলা 21টি উপসর্গ রয়েছে, বা খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। আপনি 21টি না পারলেও অ্যাটলিস্ট 5-6টা লিখবেন, যে খাঁটি বাংলা উপসর্গ রয়েছে মোট 21টি, 5-6টা ইত্যাদি। আবার সংস্কৃত উপসর্গ, সংস্কৃত থেকে হুবহু বাংলায় এসেছে এমন 20টি উপসর্গ রয়েছে। প্র, পরা, অপসমনি, অনু, অব, নির, দূর, পি, আশু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ। এগুলো হচ্ছে সংস্কৃত উপসর্গ। উপসর্গ খাঁটি বাংলা, উপসর্গ সংস্কৃত, আরেকটা রয়েছে উপসর্গ বিদেশি উপসর্গ, যেগুলো হচ্ছে আমাদের ইংরেজি থেকে আসছে, ফার্সি থেকে আসছে, তারপরে হচ্ছে আরবি থেকে আসছে, আরো 2-একটা হিন্দি, তারপর পর্তুগিজ, বিভিন্ন জায়গা থেকে এসেছে। যেমন বিদেশি উপসর্গ কোনগুলো? বিদেশি উপসর্গ বিদেশি ভাষা থেকে আগত, যেমন আরবি থেকে, ফার্সি থেকে, ইংরেজি থেকে। আম, খাস, লা, গর, খোস, নিম, ফি, পে, দর, কার, বদ, বর, ফুল, হাব, হেড, সাব, মিনি। এগুলো হচ্ছে বিদেশি উপসর্গ। তাহলে যদি প্রশ্ন আসে উপসর্গ কাকে বলে, উপসর্গ কত প্রকার ও কি কি, উত্তর দিতে পারবেন? উপসর্গ যে সকল অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ স্বাধীন শব্দের পূর্বে বসে সেই শব্দের অর্থটার পরিবর্তন ঘটিয়ে দেয় বা নতুন পদের সৃষ্টি করে, তাকে আমরা উপসর্গ বলবো। উপসর্গ 3 প্রকার, খাঁটি বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ রয়েছে টোটাল 21টি। যেন আপনি যদি মুখস্থ পারেন তো ভালো, যে অ, অগা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, অনু, কদ, কুনি, পাতি, বিভর, রাম, শশা, সুহা। আর সংস্কৃত যে 20টি উপসর্গ রয়েছে, যে প্র, পর, অপসমনি, অনু, অব, নূর, দীর্ঘি, আ, সু, উৎ, পরি, প্রতি, অতি, অবি, অপি, উপ, আ। সবগুলো পারলে সবগুলো লিখবেন, কম পারলে অ্যাটলিস্ট 5-6টা লিখবেন। বিদেশি উপসর্গ রয়েছে, যে বিদেশি ভাষা থেকে আগত উপসর্গগুলো, যেমন ইংরেজি ভাষা থেকে হেড, সা, ফুল, হাব, মিনি, তারপরে হচ্ছে আরবি আম, খাস, লাগর, খোস, তারপরে হচ্ছে ফার্সি নিম, ফি, বে, দর, কার, বদ, কম, বর। এই হচ্ছে আমাদের বিদেশি উপসর্গের প্রকারভেদ। অর্থাৎ উপসর্গ কাকে বলে সংজ্ঞাটা লিখবেন, একটা এক্সাম্পল দিবেন, উপসর্গের প্রকারভেদগুলো লিখবেন, সেই প্রকারভেদগুলো ব্রড ভাবে এক্সপ্লেন করে দিবেন, আর কিছু লাগবে না।
5-এ 5 ইনশাল্লাহ আশা করতে পারেন যদি আপনার হাতের লেখা সুন্দর হয়, কাটাছেঁড়া না করে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। ইজ ইট ক্লিয়ার? খাঁটি বাংলা উপসর্গ 21টি, সংস্কৃত উপসর্গ 20টি, বিদেশি উপসর্গ কোনগুলো? আরবি, ফার্সি, ইংরেজি। সাব্বির ভুইয়া, মিরাজ আহমেদ, সূচনা শিকদার, ইউজারসিফ, ভেরি গুড। আরাফাত, রাজু, যারা ক্লাস করে তারাই বলতেছে নিয়মিত, যারা ক্লাস করতেছেন। সাফওয়াত মজুমদার, রাইসা মনি, আইএচ আরাফাত। ওকে ওকে, ভেরি গুড। এই প্রশ্নটার চেয়েও যে উপসর্গ কাকে বলে, মানে অবশিষ্ট শব্দাংশ সাধারণ শব্দের পূর্বে বসে অর্থের পরিবর্তন ঘটায়, আমি তো আপনাদের একদম লিখে দিয়েছি পরীক্ষা খাতায় যেভাবে লিখবেন এইভাবেই পরীক্ষা খাতায় লিখতে পারবেন আপনারা, যে উপসর্গ কাকে বলে, কত প্রকার কি, যেসব অব্যয়সূচক শব্দাংশ স্বাধীন শব্দ বা ধাতুর পূর্বে বসে সেই শব্দের অর্থের পরিবর্তন ঘটায়, নতুন পদের সৃষ্টি করে, তাকে উপসর্গ বলে। উপসর্গ এই 3 প্রকার, খাঁটি বাংলা, সংস্কৃত, বিদেশি। সুন্দরভাবে শেষ করে দিবেন। এরপরে প্রশ্ন আসে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তো প্রথমত সংজ্ঞা দিতে হবে যে উপসর্গ কাকে বলে। তো যেসব অব্যয়সূচক শব্দাংশ স্বাধীন শব্দের বা ধাতুর পূর্বে বসে সেই শব্দ বা ধাতুর অর্থের পরিবর্তন ঘটায় বা নানা পদ সৃষ্টি করে, তাকে উপসর্গ বলে। ঠিক আছে, উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থাৎ নিজে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না। উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থাৎ নিজস্ব অর্থ প্রকাশ করার কোনো ক্ষমতা নাই, তারা নিজে নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু এরা অন্যের পূর্বে বসে সেই শব্দটার অর্থটাকে পরিবর্তন ঘটায় দিতে পারে, এদের এই ক্ষমতা আছে। কিন্তু অন্য শব্দের পূর্বে বসে সেই শব্দের অর্থ পরিবর্তন করে ফেলার যোগ্যতা রাখে, তাই এর অর্থদ্যোতকতা আছে। মানে দ্যোতকতা বিষয়টা বুঝতে পারছেন, যে অন্য শব্দের পূর্বে বসে ওই শব্দটার সম্প্রসারণ, বিয়োজন, সংযোজন করার ক্ষমতা আছে বা অর্থটা পরিবর্তন করার ক্ষমতা আছে। একটু এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে একটু সুবিধা হবে আপনাদের। হ্যাঁ, যেমন একটু আগে যেটা বুঝাইছি সেটা বুঝাইলে হবে, বা আরেকটু ক্লিয়ার করে বুঝাই। যেমন প্রো, অ, অনা, আ, এই শব্দ, এইগুলো হচ্ছে অব্যয়সূচক বর্ণ বা বর্ণ শব্দাংশ। এই যে এদের কোনো অর্থ নেই, মানে অর্থ নেই বলতে অর্থ বাচকতা নেই। বললেন প্রো, প্রো দ্বারা কি বোঝায়? কিছুই বোঝায় না। অ দ্বারা তো কিছুই বোঝায় না, অর কোনো অর্থ নাই। অনা, কোনো অর্থ নাই। আ, এরও কোনো অর্থ নাই। অর্থ আছে, কোনো অর্থ নাই। আচ্ছা, এখন আমাদের দেখেন, এই যে ভাত, ভাতের একটা অর্থ আছে। ভাত হচ্ছে একটা, আমরা খাই নিয়মিত যেটা ভাত, এটার একটা অর্থ আছে। জানা, এর একটা অর্থ আছে। বাদ, বাদ দিয়ে দেওয়া, এটা একটা অর্থ আছে। হার, হেরে যাওয়া, এটা একটা অর্থ আছে। কিন্তু এইগুলোর কোনো অর্থ আছে? এগুলোর কোনো অর্থ নেই। এরপরে প্রো এর সাথে ভাত যোগ করে দিলে হয় প্রভাত।
অ এর সাথে জানা যোগ করে দিলে হয় অজানা, অনার সাথে বাদ যোগ করে দিলে হয় অনাবাদ, আয়ের সাথে হার যোগ করে দিলে হয় আহার। এখন দেখেন আগে ছিল কি, আগে ছিল ভাত, এখন এটার অর্থের পরিবর্তন ঘটায় হয়ে গেছে প্রভাত। এই প্র লাগানোর কারণে প্রভাত হয়ে গেছে। আগে ছিল অ, এখন হয়ে গেছে জানা থেকে অজানা। অটা কি হয়েছে, নতুন করে আসছে, অর্থটার পরিবর্তন ঘটছে। আগে ছিল বাদ, এখন হচ্ছে অনাবাদ, মানে উর্বর নয়, বিপরীত অর্থ প্রকাশ করছে আ। তারপরে আর আজও খার আহার হয়ে গেছে কি আমাদের, এখন কি হয়ে গেছে, এই আটা যুক্ত হয়ে হারটা পরিবর্তন করে দিচ্ছে। এই যে প্র, অ, অনা, আ, এই শব্দগুলো যুক্ত হওয়ার মাধ্যমে আমাদের শব্দগুলোর অর্থের পরিবর্তন, সংযোজন, বিয়োজন, সংকোচন করতে পারছে। এইগুলো হচ্ছে আমাদের অর্থদ্যোতকতা আছে, অর্থদ্যোতকতা, অর্থদ্যোতকতা রয়েছে। অর্থাৎ উপসর্গের নিজের অর্থ নেই, নিজস্ব অর্থ নেই, কিন্তু স্বাধীন শব্দের পূর্বে বসে সেই শব্দটার অর্থটাকে পরিবর্তন, সংযোজন, বিয়োজন, সংকোচন, সম্প্রসারণ করে দেওয়ার ক্ষমতা বা যোগ্যতা আছে। এই জন্য উপসর্গের অর্থ দ্যোতকতা রয়েছে। ক্লিয়ার? ওকে, দেখি কারা কারা বুঝতে পারছেন। সাব্বির ভুইয়া, রুমানা আক্তার ফারিহা, আরাফাত, মাহমুদ আক্তার নিপুণ, মিরাজ আহমেদ, রুনা সুলতানা, মারিয়া আক্তার, মোহাম্মদ ইউজারসিফ, সোহাগ, আহমেদ ফয়সাল, তোয়ালিবুর রহমান, সাফওয়ান মজুমদার, তাহমিনা আক্তার, পায়েল মুদাক, মোটামুটি বুঝতে পারছেন। আচ্ছা, ভেরি গুড। ইয়াসিন খন্দকার, স্ক্রিনশট নিবেন কেন? আমি তো আপনাদের পোস্ট করে দিয়েছি, এখান থেকে দিবেন। হ্যাঁ, আমি তো এখানে সব লিখে দিয়েছি, এগুলো আপনারা খাতায় নোট করবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। হ্যাঁ, ওকে, শেষ। এরপর যদি আসে উপসর্গের প্রয়োজনীয়তা কি, যদি প্রশ্ন আসে যে উপসর্গের প্রয়োজনীয়তা কি, প্রয়োজনীয়তা উপসর্গের প্রয়োজনীয়তা কি কি? নতুন পদের সৃষ্টি, নতুন পদের সৃষ্টি এর একটা সুবিধা, অর্থের পরিবর্তন করানো, অর্থের সংকোচন, সংযোজন, বিয়োজন, সম্প্রসারণ করানো ইত্যাদির জন্য উপসর্গের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। পরে এটা উপসর্গ কাকে বলে, উপসর্গগুলো কি কি, কিভাবে অর্থের পরিবর্তন ঘটায়, এরকম একটা এক্সাম্পল দিয়ে দিবেন, ক্লিয়ার হয়ে যাবে। 5 নম্বর শেষ। যারা সমাস পারেন না, এইটুকু দিলেও তারা অন্তত পরীক্ষায় 4-5 পেয়ে আসতে পারবেন। এরপর আসি বাক্য। বাক্য ছোটবেলা থেকে আমরা বাক্য পড়ে এসেছি। বাক্য
দেখেন বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কি কি গুণাবলী থাকা আবশ্যক। প্রশ্ন আসতে পারে যে অর্থবোধক একাধিক পদের সমন্বয়ে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বাক্য বলে। একদম সিম্পল সহজ একটা সংজ্ঞা। অর্থবোধক একাধিক পদের সমন্বয়ে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বাক্য বলে। অর্থ আছে এমন একাধিক পদের যখন একসাথে হওয়ার পর মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ পায় তাকে বাক্য বলে। একটি সার্থক বাক্যের গুণ কয়টা? 3টা। দেখেন অর্থবোধক একাধিক পদের সমষ্টি যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বাক্য বলে। এখন সার্থক বাক্যের গুণ কয়টা? আপনার একটা বাক্য, যেমন যে বাক্য কাকে বলে, যেমন একটা আমি সকালবেলা ক্লাস নেই, এটা একটা উদাহরণ। আমি সকাল বেলা ক্লাস নেই, এটা হচ্ছে একটা বাক্যের এক্সাম্পল। আর সার্থক বাক্যের গুণ কয়টা? সার্থক বাক্যের গুণ, একটা বাক্য সার্থক হওয়ার জন্য সেই বাক্যে কিছু গুণ থাকা আবশ্যক। গুণগুলো কি কি? আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষাতে কিও, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা, এই 3টা গুণ থাকা লাগবে। আকাঙ্ক্ষা, আসক্তি, আসক্তি না কিন্তু আবার এটা কোনো নেশা না, আসক্তি। আসক্তি বানানো আবার কয়তো? এটা তয়তো, ঠিক আছে। একটি সার্থক বাক্যের মানে একটা বাক্য সঠিক হওয়ার জন্য 3টা গুণাবলী থাকা উচিত। সেটার আকাঙ্ক্ষা গুণাবলী বা আকাঙ্ক্ষা গুণ, তারপরে হচ্ছে আসক্তির গুণ এবং যোগ্যতার গুণ। এই 3টা যদি থাকে তাকে আমরা সার্থক বাক্য বলি। এখন আকাঙ্ক্ষাটা কি জিনিস, আসক্তি কি জিনিস, যোগ্যতা কি জিনিস, ঠিক আছে। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। ওকে, এবার আমরা এই 3টা বৈশিষ্ট্য একটু পড়ি। ধরেন আকাঙ্ক্ষার বিষয়টা, বাক্যের অর্থটা পরিষ্কারভাবে বোঝার জন্য, যে অর্থটা আসলে কি বলছে সেটা পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাই আকাঙ্ক্ষা। একটু শুনলেন, তারপরে শোনার একটা ইচ্ছা, সেটা হচ্ছে একটা আকাঙ্ক্ষা। যেমন আমি ভাত খেয়ে, যে আমি ভাত খেয়ে, তারপরে কি, তারপরে কি, আমি ভাত খেয়ে কি করব? পড়তে বসবো, ঘুমাবো, খেলতে যাব, মেলায় যাব, নাকি অন্য কিছু হবে? আমি ভাত খেয়ে বললে বাক্যটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে না, তখন আরো কিছু শোনার ইচ্ছে হয়। আমি ভাত খেয়ে পড়তে বসবো বললে
সম্পূর্ণ মনের অর্থ প্রকাশ পাবে, এটাই হচ্ছে আকাঙ্ক্ষা। আমি যেমন এক্সাম্পল দিচ্ছি, এখানে একটু দেখেন, আমি সকালবেলা ক্লাস নেই। আমি যদি এটুকু বলি আমি সকালবেলা তাহলে আপনাদের মনে প্রশ্ন থাকবে, সকালবেলা স্যার কি করেন? সকালবেলা ভাত খায়, ঘুমায়, নাস্তা করে, খেলতে যায়, পড়তে বসে, ক্লাস নেয়, করে কি? সকালবেলা স্যার কি করে? এটা প্রশ্ন, সবার একটা জানার একটা ইচ্ছা থাকে না? এটাই হচ্ছে আকাঙ্ক্ষা। বাক্যের একটু অংশ শোনার পর আর একটু অংশ শোনার যে একটা ইচ্ছা, জানার যে একটা ইচ্ছা, সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা। আমি সকালবেলা ক্লাস নেই, এটা হচ্ছে আকাঙ্ক্ষার উদাহরণ, যে অল্প একটু শোনার পরে বাকি অংশটুকু শোনার যে একটা ইচ্ছা বা আগ্রহ। এরপরে আসে আবার আসক্তি। আসক্তি জিনিসটা কি একটু আপনাদের আগে একটু বোঝানোর আগে একটা এক্সাম্পল দেই। আমি সকালবেলা ক্লাস নেই, সকালবেলা নেই আমি। এই যে দেখেন, আমি সকালবেলা ক্লাস নেই, সকালবেলা নেই আমি, এইখানে কি আছে? সবগুলোই, এখানে যতগুলো আমাদের ইয়ে আছে, পদ আছে, সবগুলোই এখানে আছে। কিন্তু এই আসক্তির এখানে দেখেন, আমি শব্দগুলো কি করছি? এলোমেলো করে দিচ্ছি, কোনো সুশৃঙ্খল নাই, উল্টা পাল্টা আছে, সবগুলো শব্দই আছে, উল্টা পাল্টা আছে। তাহলে উল্টা পাল্টা যে থাকলে বা এলোমেলো থাকলে তখন আপনার আসক্তির যে গুণ সেটা নষ্ট হয়ে যায়। আবার একটু বোঝাচ্ছি, এই দেখেন 2 নম্বরটা আসক্তি। বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে আসক্তি বলে। যেমন খেয়ে ভাত বসবো পড়তে আমি, খেয়ে ভাত বসবো পড়তে আমি, এটা একটা সুশৃঙ্খল পদবিন্যাস নেই, উল্টা পাল্টা আমাদের এই উল্টা পাল্টা এখানে কি আছে? শব্দগুলো বসেছে। এখানে শব্দ ঠিকভাবে না বসানোর কারণে অর্থ সঠিকভাবে প্রকাশ পাচ্ছে না। যদি বলা হয় আমি ভাত খেয়ে পড়তে বসবো, তাহলে বাক্যটি কি হবে? সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে, বাক্যটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে, যে খেয়ে ভাত বসবো পড়তে আমি, এটা আসক্তির গুণ নাই এখানে। কিন্তু এটা ঠিক আছে যে আমি ভাত খেয়ে পড়তে বসবো, এখানে আসক্তির গুণাবলীটা ঠিক মতো রয়েছে। তার মানে আসক্তি কি? সুশৃঙ্খল পদবিন্যাস। আমাদের যে বাক্যের মধ্যে যে সকল শব্দগুলো থাকবে একদম সিকোয়েন্স অনুযায়ী থাকবে, সুশৃঙ্খল ভাবে থাকবে। এলোমেলো ভাবে থাকলে তখন বাক্যের মধ্যে আমাদের আসক্তির যে গুণাবলী সেটা নষ্ট হয়ে যাবে। তাহলে 2 নম্বর গুণাবলীটা ক্লিয়ার? আচ্ছা, এরপরে তার মানে সুশৃঙ্খল পদবিন্যাসটা করার জন্য কি করতে হবে? ক্লাস সকালবেলা নেই আমি, এটা পরিবর্তন করতে হবে আমি সকালবেলা ক্লাস নেই। লাস্ট যোগ্যতা। যোগ্যতা কি জিনিস? বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা। মানে অর্থগতভাবে এবং ভাবগতভাবে দুইটারই একটি কি থাকতে হবে? একটা মেলবন্ধন থাকা লাগবে, মানে একই রকম হতে হবে, সেটা হচ্ছে যোগ্যতা। যেমন রৌদ্র প্লাবন সৃষ্টি করে। আচ্ছা, কখনো দেখছেন রৌদ্রের কারণে বন্যার সৃষ্টি হয়? রৌদ্র কি কখনো বন্যা সৃষ্টি করতে পারে? কখনো করতে পারে না। কিন্তু রৌদ্র প্লাবন সৃষ্টি করে, এই কথাটা বললে এটা সুশৃঙ্খল পদবিন্যাস হয়েছে। আবার এই বাক্যের পুরা আকাঙ্ক্ষাটার পূর্ণ হয়েছে। কিন্তু
আসলে রৌদ্র কখনো প্লাবন সৃষ্টি করতে পারে না। তার মানে এই বাক্যটা কি হয়েছে, আপনার যোগ্যতা হারিয়েছে অর্থগত দিক থেকে। আরো একটু এক্সাম্পল দেই আপনাদের বোঝার সুবিধার্থে, আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন হাতি আকাশে চড়ে। আচ্ছা, হাতি কি কখন আকাশে চড়তে পারে? আবার অন্ধকারে তারা ফুটবল খেলছে। অন্ধকারে কি ফুটবল খেলতে পারে? এটা আসলে সম্ভব হয় না। আবার এর যে এক্সাম্পল ছিল যে রৌদ্র প্লাবন সৃষ্টি করে। প্লাবন সৃষ্টি করে। রৌদ্র কি প্লাবন সৃষ্টি করে? এই যে এক্সাম্পল গুলো দিলাম, এগুলো আসলে, আবার আমি যদি বলি যে রাস্তায় রাস্তায় মাছ হাঁটছে। আচ্ছা, মাছ কি রাস্তায় দিয়ে হাঁটতে পারে? পারে না। এগুলো আসলে এক্সাম্পল দিচ্ছি যে এগুলোর যোগ্যতা নেই। যোগ্যতা নেই, কারণ হাতি আকাশে চড়তে পারে না, পাখি আকাশে চড়তে পারে। অন্ধকারে তারা ফুটবল খেলছে, আসলে অন্ধকারে তো ফুটবল খেলা যায় না, আলোতে ফুটবল খেলতে হয়, এক্ষেত্রে হচ্ছে না। রৌদ্র প্লাবন সৃষ্টি করে না, বর্ষার পানিতে বা বৃষ্টিতে প্লাবন সৃষ্টি হইতে পারে। যেমন এখন সুনামগঞ্জে, সিলেটে প্লাবনের সৃষ্টি হয়েছে। রাস্তায় মাছ হাঁটছে, মাছ কখন রাস্তায় হাঁটতে পারে না, রাস্তায় মানুষ হাঁটছে, সম্ভব। ঠিক আছে, এগুলো আসলে যোগ্যতা হারিয়েছে এই বাক্যগুলো। যেমন এই যোগ্যতা হচ্ছে যে রৌদ্র প্লাবন সৃষ্টি করে, এক্ষেত্রে রৌদ্র কখনো প্লাবন সৃষ্টি করে না, বাক্যটিতে যোগ্যতার অভাব, কারণ রৌদ্র প্লাবন সৃষ্টি করতে পারে না। যদি বলা হয় বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়েছে, তাহলে বাক্যটি যথার্থ অর্থ প্রকাশ করে। তার মানে একটা সার্থক বাক্য হওয়ার জন্য আমাদের তিনটা গুণাবলী থাকা উচিত। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা হচ্ছে আসক্তি, একটা হচ্ছে যোগ্যতা। আকাঙ্ক্ষাটা হচ্ছে বাক্যের একটা অংশ শোনার পর অন্য অংশটা শোনার যে একটা ইচ্ছা। আমি ভাত খেয়ে তারপরে বললাম পড়তে বসবো। 2 নাম্বার, আসক্তিটা হচ্ছে আমাদের বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাস, মানে বাক্যের মধ্যে যে শব্দগুলো থাকবে এগুলো সিকুয়েন্স মেনটেন করে থাকবে, বসবে। যেমন খেয়ে ভাত বসবো পড়তে আমি, এরকম করলে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না। আমি ভাত খেয়ে পড়তে বসবো, তাহলে সম্পূর্ণভাবে প্রকাশ পায়। 3 নাম্বার, যোগ্যতা। বাক্যস্থিত পদসমূহের ভাবগত এবং মেলবন্ধনের নাম হচ্ছে, ভাবগত মিলবন্ধনের নাম হচ্ছে যোগ্যতা। অর্থগত ভাবগত মিল থাকতে হবে। আকাশে হাতি চড়ে, মাছ ডাঙায় চড়ে, এগুলো আসলে আমাদের কি হয় না, যোগ্যতা সম্পূর্ণ বাক্য হয় না। কারণ আকাশে হাতি চড়তে পারে না, ডাঙায় মাছ চড়তে পারে না, রৌদ্র কখনো প্লাবন সৃষ্টি করতে পারে না। এগুলোর এই যে আমি উদাহরণগুলো দিচ্ছি, এগুলো যেন বাস্তবের সাথে মিল আছে, অর্থগত ভাবগত যেন একটা মিল থাকে, সেই মেল বন্ধনের নাম হচ্ছে যোগ্যতা। বাক্যটা যেন যোগ্যতা না হারায়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি বর্ষা দিয়ে নারকেল পারি, বর্ষা দিয়ে কি নারকেল পারা সম্ভব? আমরা বর্ষা দিয়ে নারকেল তো পারা সম্ভব না। আমরা বর্ষা দিয়ে মাছ ধরতে পারি, কিন্তু নারকেল তো বর্ষা দিয়ে পারা সম্ভব না। এগুলো আমাদের যোগ্যতা হারাবে। এই জন্য এই 3টা গুণ ভালোভাবে মনে রাখবেন, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতার বিষয়টা। ক্লিয়ার? এক্সাম্পলটা দিয়ে রাখি, আকাশে হাতি চড়ে। আকাশে হাতি চড়ে, তাহলে মনে থাকবে আপনাদের।
ওকে, আচ্ছা, এটা কিন্তু আসতে পারে এই বছর প্রশ্নটা আসতে পারে। এরপরে সার্থক বাক্যের গুণ দেখলাম। এখন গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ। গঠন অনুসারে প্রকারভেদ, ঠিক আছে। ইংলিশে আছে না সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই তিনটা হচ্ছে বাংলায় স্ট্রাকচার অনুযায়ী মানে হচ্ছে গঠন অনুসারে। একটা হচ্ছে সরল, একটা হচ্ছে জটিল বাক্য, একটা হচ্ছে যৌগিক বাক্য। সরল, জটিল, যৌগিক। সরল বাক্য কাকে বলে? আমি ভাত খাই, আমি ভাত খাই, সরল বাক্য। সে সফল হয়েছে, এই সরল বাক্য। জটিল বাক্য, যদি পরিশ্রম করো তবে সফল হবে। সফল হবে কি করলে? যদি পরিশ্রম করো। তার মানে এই বাক্যটার সাথে এই বাক্যটা রিলেটেড, অর্থাৎ এটা হচ্ছে আমরা যেটা ইংরেজিতে বলছি যে সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, আর বাংলায় হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য, আর এটা হচ্ছে স্বাধীন বাক্য। এটা হচ্ছে কি আশ্রিত খণ্ডবাক্য। সফল হবে, ঠিক আছে, সফল হবে যদি পরিশ্রম করো। যদি পরিশ্রম করো তাহলে সফল হবে। আর আরেকটা হচ্ছে জটিল বাক্য। জটিল বাক্য কিরকম? লোকটি গরিব কিন্তু সে সৎ। ওকে, এই যে লোকটি গরিব, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, আবার সে সৎ, এই একটা প্রিন্সিপাল ক্লজ। এখন এই গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ আছে এই তিনটা: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। জটিল বাক্যের একটা নাম হচ্ছে মিশ্র বাক্য। চলুন আমরা একটু পড়ি বিস্তারিত ভাবে। হ্যাঁ, বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ কি কি? অর্থবোধক একাধিক পদের সমন্বয়ে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন সেই পদসমষ্টিকে বাক্য বলে। গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ হচ্ছে তিনটা: সরল, মিশ্র বা জটিল, যৌগিক। এবার সরল বাক্য কাকে বলে? যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য, মানে একটা উদ্দেশ্য থাকে, বা একটি মাত্র বিধেয় থাকে, মানে বুঝেন, মানে একটা সাবজেক্ট, একটা প্রেডিকেট, সাবজেক্ট প্রেডিকেট, যেটা একটা উদ্দেশ্য, একটা বিধেয়, তাকে সরল বাক্য বলে। যেমন রহিম বল খেলে, উদ্দেশ্যকে রহিম, বিধেয়কে বল খেলে। তার মানে একটা মাত্র আমাদের কি থাকবে? উদ্দেশ্য, এবং একটি মাত্র বিধেয় থাকে, তাকে সরল বাক্য বলে। অর্থাৎ একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। একদম সহজ, যেটা আমাদের সিম্পল সিম্পল সেন্টেন্স। যে বাক্যে একটি উদ্দেশ্য, একটি বিধেয় থাকবে, একটা সমাপিকা ক্রিয়া থাকবে, ঠিক আছে। আর কর্তা হচ্ছে আমাদের যে সাবজেক্ট এন্ড প্রেডিকেট, ঠিক আছে। আচ্ছা, কিন্তু জটিল বা মিশ্র বাক্যের ক্ষেত্রে অন্যরকম।
একটি প্রধান খণ্ডবাক্য থাকবে, একাধিক আশ্রিত খণ্ডবাক্য থাকতে পারে, বা একটা আশ্রিত খণ্ডবাক্য থাকতে পারে। একটি প্রধান খণ্ডবাক্য থাকবে, তার সাথে এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য থাকবে, মানে একাধিক সমাপিকা ক্রিয়া থাকতে পারে। যেমন, যেই পরিশ্রম করে সেই সুখ লাভ করবে। তার মানে পরিশ্রম হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য, প্রধান খণ্ডবাক্য হচ্ছে যেটা, সেই সুখ লাভ করবে। সুখ লাভ কে করবে? যে পরিশ্রম করে। তাহলে এই যে পরিশ্রম করার সাথে সুখ লাভের সম্পর্ক রয়েছে, পরিশ্রম করার সাথে সুখ লাভের একটা সরাসরি সম্পর্ক বিদ্যমান। ঠিক আছে? সুখ লাভের সাথে সরাসরি একটা সম্পর্ক বিদ্যমান হচ্ছে জটিল বা মিশ্র আপনার হচ্ছে এই আশ্রিত খণ্ডবাক্যের। যেই পরিশ্রম করে সেই সুখ লাভ করবে। যদি তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো তাহলে এ প্লাস পাবে। এ প্লাস পাওয়ার সাথে মনোযোগ সহকারে পড়াশোনা করার একটা সম্পর্ক বিদ্যমান। এ প্লাস পাবে, এটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য। আর যদি তুমি মনোযোগ দিয়ে ক্লাস করো, তাহলে যদি তুমি মনোযোগ দিয়ে ক্লাস করো, এটা হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য। আচ্ছা, এরপরে যৌগিক বাক্য কাকে বলে? দুই বা তার অধিক সরল বাক্য যখন সংযোজক বা বিয়োজক অব্যয় দ্বারা যুক্ত হবে, মানে কোঅর্ডিনেট ক্লোজ দ্বারা যুক্ত হয়, এন্ড, অর, বাট, ইয়েট, এন্ড সো, দেয়ারফর, এগুলো আমরা পড়ছিলাম ইংরেজিতে। বাংলায় হচ্ছে ও, এবং, আর, কিন্তু, তথাপি, সুতরাং, মানে হচ্ছে আমাদের যে যোজক সেগুলো বিয়োজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে তখন তাকে যৌগিক বাক্য বলে। লোকটি গরিব কিন্তু সৎ। আমি বহু কষ্ট করেছি এবং শিক্ষা লাভ করেছি। এই যে বহু কষ্ট করেছি, এটা একটা আমরা বলতে পারি সরল বাক্য। শিক্ষা লাভ করেছি, এটা একটা সরল বাক্য। এই দুইটা সরল বাক্য মিলে একটা সংযোজন অব্যয় দ্বারা যুক্ত হয়েছে, এটা হচ্ছে যৌগিক বাক্য। দুটো সরল বাক্য একত্রে মিলে হয়েছে যৌগিক বাক্য। তার মানে আমরা বলতে পারি যে গঠন অনুসারে বাক্য তিন প্রকার: সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য, আরেকটা হচ্ছে যৌগিক বাক্য। সরল বাক্যের একটা সমাপিকা ক্রিয়া থাকবে, আর একটা মাত্র আমাদের উদ্দেশ্য থাকে, মানে উদ্দেশ্য একটা, বিধেয় একটা। সে ভাত খায়, এটা একটা সরল বাক্য। আচ্ছা, আর জটিল বা মিশ্র বাক্যটা হচ্ছে একটা আশ্রিত খণ্ডবাক্য থাকে, বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য থাকতে পারে, আর একটা প্রধান খণ্ডবাক্য থাকে, যেখানে আগেরটার উপর আশ্রিত খণ্ডবাক্যটা নির্ভর করে পরেরটার উপর। এই জন্য এই আশ্রিত খণ্ডবাক্য এবং প্রধান খণ্ডবাক্য মিলে আমাদের একটা জটিল বা মিশ্র বাক্য হয়। ঠিক আছে? যদি বৃষ্টি আসে আমি বের হব না, বৃষ্টি আসার সাথে বের হওয়ার সম্পর্ক। এই যে আমি বের হব না, এটা প্রধান খণ্ডবাক্য। যদি বৃষ্টি আসে, যদি বৃষ্টি আসে, এটা আশ্রিত খণ্ডবাক্য এখানে। আবার যৌগিক বাক্য হচ্ছে দুইটা সমাপিকা ক্রিয়া একসাথে, মানে সমাপিকা ক্রিয়া হচ্ছে যে সরল বাক্য, দুইটা বা তিনটা বা চারটা বা পাঁচটা সরল বাক্য মিলিয়ে একটা আমাদের যৌগিক বাক্য হয়। এখানে সংযোজন, বিয়োজন, এই সকল যে যোজকগুলো রয়েছে সেইগুলোর সাথে যুক্ত হয়ে আমাদের যৌগিক বাক্য গঠিত হয়। ওকে, এ হচ্ছে আমাদের গঠনগত দিক থেকে বাক্যের প্রকারভেদ। ইজ ইট ক্লিয়ার? দেখেন তো বুঝতে পারেন কিনা এটা। এটা কি বুঝতে পারছেন?
আচ্ছা, এক্সামের সময় যদি পিছানো হয় তাহলে তো সবার জন্য পিছাবে, সেটা সময় কথা বলবে। আমরা আপাতত ওইগুলো নিয়ে না ভেবে আমরা এগিয়ে যেতে থাকি। ঘোষণা আসলে সবার জন্যই আসবে, শুধু আপনার একার জন্য না। লাস্ট, শেষ পড়াটা আজকের, বাক্য কাকে বলে, বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। কি কত? অর্থগত, অর্থ মিনিং অনুসারে সেন্টেন্সের প্রকারভেদ। ইংরেজিতে আছে 5টা, কিন্তু বাংলায় 5টা না 7টা। এই বাক্য কাকে বলে, এটা তো একই, অর্থবোধক একাধিক পদের সমন্বয়ে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বাক্য বলে। অর্থ অনুসারে বাক্য 7 প্রকার। অর্থ অনুসারে বাক্য কয় প্রকার? 7 প্রকার। এবার একটু দেখেন, এখানটা হচ্ছে একটা বিবৃতিমূলক, তারপরে এটা হচ্ছে প্রশ্নবাচক, এরপর এটা হচ্ছে অনুজ্ঞা, তারপর এটা হচ্ছে প্রশ্নবাচক, বিবৃতিমূলক, অনুজ্ঞাসূচক, অপটেটিভ, ইচ্ছা, হ্যাঁ প্রার্থনামূলক বা ইচ্ছাসূচক, আবেগসূচক, কার্যকারণাত্মক, আর একটা হচ্ছে সন্দেহাত্মক। এটা মনে হয় আপনাদের আগে ছিল না, এই যে নতুন করে যেটা আসছে সেটা হচ্ছে যে সন্দেহ, আবেগসূচক, কার্যকারণাত্মক, এই যে সন্দেহ দ্যোতক। সন্দেহ দ্যোতকটা আপনাদের আগে ছিল না। এই হচ্ছে 7টা। এটা হচ্ছে কি অনুযায়ী প্রকারভেদ? এটা হচ্ছে আমাদের অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ। অর্থ অনুসারে, অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ। বিবৃতিমূলক, প্রশ্নবাচক, অনুজ্ঞাসূচক, ইচ্ছাসূচক, আবেগসূচক। আগে পড়ছেন কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এই দুটো আসছে নতুন করে। কার্যকারণাত্মক, সন্দেহদ্যোতক। কার্যকারণাত্মক, সন্দেহদ্যোতক। আপনাকে সবগুলোই পড়তে হবে, একটাও বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? ওকে, আমরা এবার একটু আলোচনা করি একটা একটা করে। যেমন বিবৃতিমূলক, আমি ভাত খাই। সাধারণ প্রশ্ন, আমি এ প্লাস পাবো না। এই যে আমি ভাত খাই ইতিবাচক বাক্য, আমি এ প্লাস পাবো না নেতিবাচক বাক্য। সে ঘুমন্ত, ইতিবাচক এই বাক্য। সে ঘুমন্ত, জাগ্রত নয়, ইতিবাচক বাক্য মানে ঘুমন্ত সে, ঠিক আছে? তার নাম রহিম, তার নাম আমি জানি না, তার নাম রহিম, ইতিবাচক বাক্য। তার নাম আমি জানি না যেটা নেতিবাচক বাক্য, না থাকলে নেতিবাচক। তো এই যে বিবৃতিমূলক হচ্ছে কোন বাক্যে বিবৃতিমূলক সাধারণ বিবৃতি প্রকাশ করবে, ইতিবাচক বা নেতিবাচক বিবৃতি প্রকাশ করে সাধারণভাবে বাক্য। প্রশ্নবাচক বাক্য, তোমার নাম কি? তোমার নাম কি? তুমি কোন দলের সাপোর্ট করো? তুমি কোন দলের সাপোর্ট করো, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? অনুজ্ঞাসূচক, অনুজ্ঞাসূচক হচ্ছে আপনার আদেশ, অনুরোধ, নির্দেশ, উপদেশ প্রদান করে। সব সময় সত্য কথা বলবে। তারপরে আমাকে 1 গ্লাস পানি দাও, এটা অনুরোধ করে যাচ্ছি।
তারপরে বললাম তুমি তোমার বইটি আমাকে দাও। এই যে আমরা আদেশ, অনুরোধ, নির্দেশ প্রদান করি, এগুলো হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। ইচ্ছাসূচক বাক্য, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক, আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক, করুক, তুমি এ প্লাস পাও, তুমি এ প্লাস পাও, দোয়া করি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইচ্ছাসূচক বাক্য বা প্রার্থনা সূচক। আর আবেগসূচক বাক্য হচ্ছে হুররে, আমি এ প্লাস পেয়েছি, আমি এ প্লাস পেয়েছি। হাই হাই, আমি ইংরেজিতে ফেল করছি, ইংরেজিতে ফেল করেছি। এই যে মনের আকাঙ্ক্ষা, আবেগ, হর্ষ, বিষাদ এগুলো প্রকাশ পায়, এগুলোকে আমরা বলি আবেগসূচক বাক্য। ঠিক আছে, যে হুরে আমি এ প্লাস পেয়েছি, অনেক খুশি হয়ে গেছে, বাহ কি সুন্দর ফুল। তারপর আমরা বলি হাই আমার সব শেষ, আমি তো পরীক্ষায় ফেল করছি। এগুলো হচ্ছে আবেগসূচক বাক্য। আর এই দুইটা একটু ভালো করে বুঝাইতে হবে। তবে এই পাঁচটা ক্লিয়ার কিনা একটু বলেন, যে বিবৃতিমূলক বাক্য, প্রশ্নবাচক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, ইচ্ছাসূচক বাক্য, আবেগসূচক বাক্য, আর বাকি দুইটা কার্যকারণাত্মক এবং সন্দেহদ্যোতক। যেমন সন্দেহদ্যোতকটা কি? মনে হয় রিয়া ফেল করবে, মনে হয় রিয়া ফেল করবে, সম্ভবত রুমানা আসবে না, বোধহয় এখন বৃষ্টি হবে, বোধহয় এখন বৃষ্টি হবে। তাহলে এই যে একটা সন্দেহ পোষণ করা হয় যে হতে পারে, নাও পারে, একটা সম্ভাবনা, সন্দেহ, সেগুলো হচ্ছে আমাদের এই সন্দেহদ্যোতক বাক্য। এটা মনে হয় রিয়া ফেল করবে, সম্ভবত রুমানা আসবে না, বোধ হয় এখন বৃষ্টি হবে, এগুলো সন্দেহদ্যোতক বাক্য। দেখেন, যে বাক্যে সন্দেহ, সংশয়, অনিশ্চয়তা থাকে তাকে সন্দেহদ্যোতক বাক্য বলে। আবারও বলছি, যে বাক্যে সন্দেহ, সংশয়, অনিশ্চয়তা থাকে তাকে সন্দেহদ্যোতক বাক্য বলে। আমার মনে হয় না সে আসবে, আজ বোধ হয় বৃষ্টি আসবে, সম্ভবত পরীক্ষা এই মাসেই হবে, সম্ভবত, এখন 100% তো শিওর না, সম্ভবত আপনাদের পরীক্ষা তো পিছাইতেও পারে, এটা আর আমি জানি না, তবে সম্ভবত পরীক্ষা এই মাসের জুনের 30 তারিখ থেকেই হবে। আর একটা হচ্ছে কার্যকারণাত্মক বাক্য। ওই যে একটু আগে যে এক্সাম্পল দেখাইছিলাম, অনেকটা যে জটিল বাক্যের এক্সাম্পল গুলো, যে বাক্যে কোনো নিয়ম, সংকেত, শর্ত প্রকাশ পায়, কি কি নিয়ম, সংকেত, শর্ত প্রকাশ পায়, তাকে বলা হয় কার্যকারণাত্মক। বৃষ্টি না হলে বের হব না, যে বৃষ্টি না হলে বের হব না, তাহলে বের হওয়ার সাথে বৃষ্টি না হওয়ার সম্পর্ক আছে। আবার করিম আসলে মেলায় যাব, এটা একটা শর্ত, মেলায় যাব কখন? যদি করিম আসে, করিম না আসলে মেলায় যাব না। যদি সফল ফসল ফলায় কৃষকেরা আনন্দ পাবে, এই যে ফসল ফলানোর সাথে একটা সংকেত দিয়ে দিছে কৃষকরা আনন্দ পাবে। ঠিক আছে। আবার নিয়ম, বৃষ্টি না হলে বের হব না, বৃষ্টি হলে বের হব, বৃষ্টি না হলে বের হব না। যদি তুমি পরিশ্রম করো তুমি সফল হবে, এই তোমার পরিশ্রম করার সাথে তোমার সফলের একটা সম্পর্ক রয়েছে। এগুলো হচ্ছে নিয়ম, সংকেত,
শর্ত প্রকাশ করে তাকে কার্যকারণাত্মক বাক্য বলে। আর সংশয়, সন্দেহ, অনিশ্চয়তা প্রকাশ পালে তাকে সন্দেহদ্যোতক বাক্য বলে। এই দুইটা ক্লিয়ার কিনা একটু জানান, যে নিয়ম, সংকেত, শর্ত কার্যকারণাত্মক বাক্য বলে, সংশয়, অনিশ্চয়তা, সন্দেহ থাকলে সন্দেহদ্যোতক বাক্য বলে। এই দুইটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি না যে সন্দেহদ্যোতক বাক্যগুলো আমাদের মনের মধ্যে একটা অনিশ্চয়তা, সন্দেহ, সংশয় প্রকাশ করবে, আর কার্যকারণাত্মক বাক্যগুলো নিয়ম, সংকেত বা শর্ত প্রকাশ করবে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি বলতে পারি? তাহলে অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ হচ্ছে 7টি। অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ কয়টি? 7টি। একটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য, যেটা সাধারণ বিবৃতি প্রকাশ করে। একটু প্রয়োজনে বিস্তারিত দেখাই দিচ্ছি। যে বাক্যে সাধারণভাবে কোনো ঘটনার বিবৃতি বা বর্ণনা প্রকাশ পায় তাকে বর্ণনাত্মক বাক্য বলে। ঠিক আছে? ইতিবাচক, নেতিবাচক, এই দুই ধরনের বর্ণনাত্মক বাক্য আছে বা বিবৃতিমূলক বাক্য। প্রশ্নবোধক বাক্য কি? যে বাক্যে কোনো ঘটনা বা বিষয়ের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে প্রশ্নবোধক বাক্য বলে। তুমি কি ভাত খেয়েছো? তোমার নাম কি? এগুলো হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এরপরে হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য কি? যে বাক্যে আদেশ, নির্দেশ, উপদেশ, অনুরোধ প্রকাশ পায়, মানে ইম্পারেটিভ সেন্টেন্স, তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে। যেমন, অনুগ্রহ করে সব খুলে বলুন, সব সময় সত্য কথা বলবে। ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্যটা কি? যে মনের ইচ্ছা আমাদের প্রকাশ পাবে। যে বাক্যে বক্তার ইচ্ছা, প্রার্থনা, প্রত্যাশা প্রকাশ পায়, আল্লাহ তোমার মঙ্গল করুক, তুমি দীর্ঘজীবী হও, এগুলোর সাহায্যে আমরা কোনটা প্রকাশ করি? মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করি। আর আবেগসূচক বাক্য কি? আবেগসূচক বাক্যটা হচ্ছে যে যে বাক্যে আনন্দ, শোক, ঘৃণা, বিস্ময়, ভয়, আবেগ প্রকাশ পায়। বাহ, কি সুন্দর পাহাড়! হায়, আমার সব শেষ হয়ে গেল। আর বাকি দুইটা তো আগেই বললাম, যে কার্যকারণাত্মক এবং সন্দেহাত্মক দুইটা কি। তাহলে টোটাল পড়িয়েছি কয়টা? 5টা প্রশ্ন। উপসর্গ কাকে বলে, কত প্রকার, ও কি কি? উপসর্গ যে সকল অবশ্যক শব্দ বা শব্দাংশ স্বাধীন শব্দের পূর্বে বসে সেই শব্দের অর্থের পরিবর্তন ঘটায়, অর্থের সম্প্রসারণ, সংযোজন, বিয়োজন করে, তাকে উপসর্গ বলে। উপসর্গ 3 প্রকার: খাঁটি বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, বিদেশি উপসর্গ। উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা রয়েছে। মানে উপসর্গগুলো তাদের নিজেদের কোনো অর্থ নেই, এরা নিজেরা কোনো অর্থ প্রকাশ করতে পারে না। যেমন প্র, তারপরে হচ্ছে অগ, অ, অনা, এগুলোর কোনো অর্থ নেই। কিন্তু এইগুলো যখন কোনো স্বাধীন শব্দের আগে বসে সেই শব্দটার অর্থের পরিবর্তন ঘটিয়ে দেওয়ার সামর্থ্য রাখে, এটা হচ্ছে অর্থদ্যোতকতা আছে। অর্থবাচকতা নেই, অর্থ দ্যোতকতা আছে। যেমন প্রভাত, ভাত এর একটা অর্থ হচ্ছে খাওয়ার জিনিস। আগে যদি প্র লাগাই দিই তাহলে কি হয়ে যাবে? প্রভাত মানে সকাল, অর্থ পরিবর্তন হয়ে গেছে। তাহলে যে প্র এর কোনো অর্থ নাই, তার মানে অর্থবাচকতা নেই। কিন্তু প্রভাতটা অর্থটা পরিবর্তন ঘটানোর সামর্থ্য আছে, তার মানে অর্থ দ্যোতকতা রয়েছে। এরপরে পড়িয়েছি যে বাক্য কাকে বলে। সার্থক বাক্যের 3টা গুণ। বাক্য হচ্ছে যে কতগুলো শব্দ আমাদের যখন পাশাপাশি অবস্থিত কতগুলো শব্দ যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে আমরা বাক্য বলতে পারি। যে পাশাপাশি অবস্থিত কতগুলো পদ যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বাক্য বলে। আর আমাদের সার্থক বাক্যের 3টা গুণ আছে: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা।
আকাঙ্ক্ষার বিষয়টা হচ্ছে অল্প একটু বাক্য শোনার পরে বাকি অংশ শোনার যে একটা ইচ্ছা। আসক্তি হচ্ছে বাক্যের যে শব্দগুলো থাকবে বা ইয়াগুলো থাকবে, যে বাক্যের মধ্যে পদগুলো, সেগুলো সুশৃঙ্খল বিন্যাস, এলোমেলো থাকা যাবে না। আরেকটা হচ্ছে যোগ্যতা হচ্ছে ভাবগত এবং অর্থগত মেলবন্ধন থাকা লাগবে। আর এরপরে পড়িয়েছি গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ তিনটি। একটা হচ্ছে সরল, একটা হচ্ছে জটিল, একটা হচ্ছে যৌগিক। সরল বাক্যের একটি উদ্দেশ্য, একটি বিধেয় থাকবে। মানে আমি ভাত খাই, আমি বল খেলি, এই যে একটা সাবজেক্ট আর একটা সমাপিকা ক্রিয়া থাকে। আর জটিল বাক্যের একটা প্রধান আশ্রিত খণ্ডবাক্য থাকে, একাধিক খণ্ডবাক্য থাকে। ঠিক আছে, একটা প্রধান খণ্ডবাক্য আর একটা একাধিক আশ্রিত খণ্ডবাক্য থাকতে পারে। যেমন তুমি যদি পরিশ্রম করো তুমি সফল হবে, এই যে পরিশ্রম করার সাথে তুমি যদি পরিশ্রম করো, এটা সফল হওয়ার সাথে আশ্রিত খণ্ডবাক্য হিসেবে কাজ করতেছে। আর যৌগিক বাক্য হচ্ছে একাধিক সরল বাক্য যখন সংযোজন, বিয়োজন, অব্যয় দ্বারা যুক্ত হবে। যেমন লোকটি সৎ, লোকটি গরিব কিন্তু সৎ, এরকম। আর লাস্টে পড়িয়েছি অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ 7টি। যেমন যে বিবৃতিমূলক, তারপরে হচ্ছে প্রশ্নবাচক, তারপরে হচ্ছে এই অনুজ্ঞাসূচক, তারপরে হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক, তারপরে হচ্ছে আবেগসূচক, তারপরে হচ্ছে কার্যকারণাত্মক এবং সর্বশেষ সন্দেহদ্যোতক। তো আশা করি যারা সমাস পারেন না তারা উপসর্গ থেকে উত্তর করতে পারবেন। যারা বাক্য রূপান্তর পারেন না তারা বাক্য রূপান্তরের বিপরীতে যে বাক্যের 3টা প্রশ্ন, এটা এখন পারবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো ক্লাস এইটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।